আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সামুদ্রিক অবক্ষেপ সম্পর্কে। সমুদ্রের তলদেশে, সমুদ্রের উপকূলীয় অঞ্চলে অর্থাৎ মহীসোপান অঞ্চলে এবং মহীঢাল অঞ্চলে সঞ্চিত পদার্থগুলি হলো সামুদ্রিক অবক্ষেপ। তো এই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা, অবক্ষেপের শ্রেণীবিন্যাস, অবক্ষেপ সৃষ্টির কারণ সব আজকে আলোচনা করা হবে। এই ভিডিওটি দেখলে তোমরা সামুদ্রিক অবক্ষেপ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন স্বাভাবিকভাবে উত্তর দিতে পারবে এবং বিষয়টি তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। প্রথমেই আমাদের বুঝতে হবে সামুদ্রিক অবক্ষেপ জিনিসটি কী। আমরা জানি সমুদ্রের পার্শ্ববর্তী যে অঞ্চলটি সেটা সৈকতভূমি বা বেলাভূমি নামে পরিচিত। তার পার্শ্ববর্তী বা তার পাশের অঞ্চলটি হচ্ছে মহীসোপান মৃদু ঢালযুক্ত অঞ্চল এবং তারপরের খাড়া ঢালটি হচ্ছে মহীঢাল অঞ্চল এবং তারপরে অবস্থান করে গভীর সমুদ্রের সমভূমি। তো এই যে অংশগুলো আমরা বললাম, এই অংশগুলোতে বিভিন্ন ধরনের পদার্থ সঞ্চিত হয়। সেই সঞ্চিত পদার্থগুলি হচ্ছে সামুদ্রিক অবক্ষেপ। সঞ্চিত পদার্থগুলি জৈবিক হতে পারে, অজৈব হতে পারে, মহাজাগতিক বস্তুকণা থেকেও হতে পারে। তো এর ওপর ভিত্তি করে আমরা সামুদ্রিক অবক্ষেপ জিনিসটা কী সেটা একটু দেখতে পারি। তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, বহির্জাত প্রক্রিয়া কোনগুলো, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত প্রক্রিয়া ক্রিয়াশীল, নদী, বায়ু, হিমবাহ, এরা তো ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল, তাই এরা হচ্ছে আমার কি বহির্জাত প্রক্রিয়া। তাই এই উপরে ক্রিয়াশীল যে সমস্ত শক্তি তারা হচ্ছে বহির্জাত শক্তি। এবার এই বহির্জাত শক্তির মাধ্যমে যে মহাদেশীয় খণ্ডটা রয়েছে, অর্থাৎ সমুদ্রের পার্শ্ববর্তী যেটা বললাম মহাদেশীয় অংশ, সেই মহাদেশীয় অংশ থেকে নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির মাধ্যমে শিলাখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং এই ক্ষয়িত পদার্থগুলো সমুদ্রে এসে সঞ্চিত হয়। আবার সমুদ্রে বিভিন্ন রকমের উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ থাকে, উদ্ভিদ প্রাণী থাকে, সেগুলো মারা যাওয়ার পর তাদের দেহাবশেষ সমুদ্রে সঞ্চিত হয়। তো সেটাও তো এক ধরনের সামুদ্রিক অবক্ষেপ, সামুদ্রিক সঞ্চয়ের ফলে তৈরি হচ্ছে। এছাড়া কি মহাজাগতিক বস্তুকণা, অর্থাৎ মহাজগতের যে বস্তুকণা, ধূমকেতু, উল্কাপিণ্ড প্রভৃতি যখন সমুদ্র তলদেশে সঞ্চিত হয়, সেটাও কিন্তু অবক্ষেপ হিসেবে পরিগণিত হয়। এছাড়া অনেক সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি রয়েছে। সেই আগ্নেয়গিরির অগ্নুদ্গম যখন হয়, অগ্নুদ্গমজাত যে পদার্থ, সেই পদার্থগুলি সমুদ্রের তলদেশে অবক্ষিপ্ত হয়, অর্থাৎ জমাট বাঁধে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অবক্ষেপ সঞ্চিত হয়। তাহলে যে সামুদ্রিক অবক্ষেপ সঞ্চয় হলো, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জানতে হবে। মহাদেশীয় ভূখণ্ড থেকে ক্ষয়িত পদার্থ এসে জমতে পারে। আচ্ছা, আর কি সামুদ্রিক যে উদ্ভিদ প্রাণী ছিল তাদের দেহাবশেষ থেকে জমতে পারে। আর কি মহাজাগতিক বস্তুকণা আছে, যেটা বললাম উল্কাপিণ্ড, ধূমকেতু, বিভিন্ন বস্তুকণা সমুদ্রের তলদেশে সঞ্চিত হতে পারে। এছাড়া সমুদ্রের তলদেশে যে আগ্নেয়গিরি রয়েছে, সেখান থেকে অগ্নুদ্গমজাত পদার্থগুলিও সমুদ্রের তলদেশে জমাট বেঁধে কিন্তু অবক্ষেপ তৈরি করতে পারে। তো এইভাবে হচ্ছে আমাদের সামুদ্রিক অবক্ষেপ তৈরি হয়। তাহলে এই কটা জিনিস হচ্ছে সামুদ্রিক অবক্ষেপের কিন্তু কিছু প্রাথমিক বৈশিষ্ট্য বলতে পারো, বা বিষয়টা কি জানতে তোমাদের হেল্প করছে, কীভাবে তৈরি হলো সামুদ্রিক অবক্ষেপ তোমরা জানলে। তাহলে আমরা সামুদ্রিক অবক্ষেপ জানলাম। এবার আমাদের একটা ইনফরমেশন জেনে রাখতে হবে। সামুদ্রিক অবক্ষেপের এই ধারণা প্রথম দেন 1773 সালে ক্যাপ্টেন ফিপস এবং সেন্ট জন মারের নেতৃত্বে চ্যালেঞ্জার অভিযানের সময় সামুদ্রিক অবক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। সামুদ্রিক অবক্ষেপের এই যে এত ডিটেল শ্রেণীবিন্যাস বা কী ধরনের রয়েছে, এগুলো কিন্তু জন মারের নেতৃত্বে যে চ্যালেঞ্জার অভিযান হয় আটলান্টিক মহাসাগরে, সেই অভিযানের সময় কিন্তু বিস্তারিতভাবে জানা যায়। তবে ফিপস প্রথম সামুদ্রিক অবক্ষেপের ধারণা দেন। এবার আমরা জানবো সামুদ্রিক অবক্ষেপ সৃষ্টির কারণগুলো। যদিও আমরা ভিডিওর শুরুতেই সামুদ্রিক অবক্ষেপের সৃষ্টির কারণগুলো জেনেছি, তাও আমরা একবার কারণগুলো দেখে নিই। প্রথমেই যে কারণটি আমাদের দেখতে হবে, শিলাস্তরের ক্ষয়, অর্থাৎ ওই মহাদেশীয় যে ভূখণ্ড বা ভূত্বক, সেখান থেকে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু,
সমুদ্র তরঙ্গ বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেই চূর্ণ বিচূর্ণ শিলাগুলো পরিবাহিত হয়ে সমুদ্র তলদেশে জমা হয় এবং সমুদ্র তলদেশে জমা হলে কী হবে? অবক্ষেপ সঞ্চিত হবে। এটা একটা। অগ্নুৎগম, সমুদ্রের তলদেশে যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেখান থেকে যখন অগ্নুৎগম হয়, সেই অগ্নুৎগমজাত পদার্থ জমা হয়ে তৈরি হয়। সামুদ্রিক জীবের দেহাবশেষ, মৃত উদ্ভিদ প্রাণী রয়েছে তাদের দেহাবশেষ থেকেও তৈরি হয়। আর হিমবাহজাত পদার্থ থেকে কি, শীতল স্রোতের সাথে যে হিমবাহ বয়ে আসে সেখানে বিভিন্ন নুড়িকণা, তারপরে উদ্ভিদের দেহাবশেষও কিন্তু থাকে। উষ্ণ স্রোতের সাথে সে যখন সেটা মিলে যায় তখন কিন্তু সেই গলিত পদার্থ অর্থাৎ নুড়ি বালি কাদাগুলো সমুদ্রে গিয়ে মেলে। এটা হচ্ছে হিমবাহজনিত পদার্থ। এটা এভাবে মগ্নচারাও সৃষ্টি হয়, তোমরা জানো যেটা। এছাড়া মহাজাগতিক বস্তুকণা, যেটা আমরা আগেই বললাম, ধূমকেতু বা উল্কা পিণ্ড যখন পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে তখন যেটা সমুদ্রের জলে যদি জমা হয়, সমুদ্রের জলে যদি অবক্ষিপ্ত হয় বা অধক্ষিপ্ত হয় তখন কিন্তু সেটা তৈরি করবে অবক্ষেপ। তাহলে এই ধরনের সামুদ্রিক অবস্থানগুলো রয়েছে। তবে এদের মধ্যে কিন্তু শিলাস্তরের ক্ষয় অর্থাৎ ওই মহাদেশীয় ভূখণ্ড থেকে ক্ষয়িত পদার্থ এসে সঞ্চিত হয়, মানে অবক্ষেপ জমা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে বাকিগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু এই মহাদেশীয় ভূখণ্ড ক্ষয়ে এসে তৈরি হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মেজরিটি এই শিলাস্তর ক্ষয়ের দিকেই সাপোর্ট করে। উৎপত্তি অনুসারে সামুদ্রিক অবক্ষেপকে দুই ভাগে ভাগ করা হয়, পার্থিব অবক্ষেপ এবং মহাজাগতিক অবক্ষেপ। তো প্রথমে আমরা পার্থিব অবক্ষেপ সম্পর্কে আলোচনা করব। এই পার্থিব অবক্ষেপের যে একটি ইম্পর্ট্যান্ট ভাগ রয়েছে সেটি হচ্ছে স্থলভাগজাত অবক্ষেপ। তো সেই স্থলভাগের যে শিলাস্তর ছিল অর্থাৎ মহাদেশীয় যে ভূত্বক, সেই মহাদেশীয় ভূত্বক বিভিন্ন প্রাকৃতিক শক্তি বা বহির্জাত প্রক্রিয়া দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে সেগুলো জমা হয় কোথায়? মহীসোপান ও মহীঢাল অংশে। অর্থাৎ সমুদ্রের যে একদম পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ যেখানে মৃদু ঢাল, সেটা হচ্ছে মহীসোপান অঞ্চল। আর এই মহীসোপান অঞ্চলের পরে যে তীব্র খাড়া ঢালযুক্ত অঞ্চল সেটা মহীঢাল। এই মহীসোপান আর মহীঢাল অঞ্চলে যে সমস্ত অবক্ষেপগুলো জমা হচ্ছে তারা হচ্ছে স্থলভাগজাত পদার্থের অবক্ষেপ বা টেরিজেনাস অবক্ষেপ। তার প্রশ্ন বলতে পারেন যে টেরিজেনাস অবক্ষেপ কী বা কীভাবে সঞ্চিত হয়? তাহলে কি বলবো? ওই মহাদেশীয় ভূত্বক থেকে বা মহাদেশীয় ভূত্বকের শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে জমা হয় মহীসোপান এবং মহীঢালে, সেটাই হচ্ছে আমার স্থলভাগজাত অবক্ষেপ। এবার এই স্থলভাগজাত অবক্ষেপকে আবার যে কণা আছে মানে অবক্ষেপিত যে পদার্থ তার আকার অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়, নুড়ি, বালি এবং সূক্ষ্মপলি বা কাদা। তো নুড়ি যেটা রয়েছে সেটি হচ্ছে 2 থেকে প্রায় 256 মিলিমিটার ব্যাসযুক্ত শিলাখণ্ড, তাকে বলা হচ্ছে নুড়ি। আর বালি ওই 2 মিলিমিটার ব্যাসযুক্তের কম যে অবস্থান রয়েছে সেটা হচ্ছে, মানে যে নুড়ি রয়েছে সেগুলো, নুড়ি বলছি, যে পদার্থগুলো রয়েছে সেটা হচ্ছে বালি। আর কাদাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো সূক্ষ্মপলি। এই সূক্ষ্মপলিটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জানতে হবে, এদের গভীরতা, কোন কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে এই পলি কাদাগুলো, কারণ এগুলো রঙের ওপর ডিপেন্ড করে। রঙটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, কোনটা কোন কাদাকে কী রঙ বলা হচ্ছে, তার শিলাটা কী শিলা থেকে তৈরি হচ্ছে, সেটা আমাদের এই কাদাটা কিন্তু একটু ডিটেলসে ভালো করে জানতে হবে, কারণ এখান থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে পরীক্ষায়। এবার আমরা নীল কাদা সম্পর্কে একটু আলোচনা করব। নীল কাদা সচরাচর আয়রন সালফাইড এবং জৈব সমৃদ্ধ স্থলভাগের শিলা থেকে তৈরি হয়। এখানে কিন্তু এই শিলাটা মনে রাখতে হবে, আয়রন সালফাইড সমৃদ্ধ শিলা। আর এই কাদাতে চুনের পরিমাণ থাকে প্রায় 35%। এই ভ্যালুটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে। বিভিন্ন কাদা দিয়ে দেবে একদিকে, আর একদিকে তার পরিমাণটা দেবে, সেই পরিমাণটা তোমাকে ম্যাচিং করাতে হবে, ঠিক আছে। আর গভীরতা 250 থেকে 5600 মিটার গভীরতায় সমুদ্র তলদেশে কিন্তু এটা সঞ্চিত হয়। এছাড়া পৃথিবীতে বেশ কিছু মহাসাগর সাগরে এটা দেখা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য সুমেরু মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর। এই 3টি সাগর মহাসাগর ছাড়াও বিস্তৃত জায়গায় দেখা যায়, কিন্তু এই 3টি সাগর মহাসাগর কিন্তু এই নীলকর্দমের জন্য সৃষ্টির গুরুত্বপূর্ণ পরিবেশটা তৈরি করে। এটা হচ্ছে নীলকাদা। স্থলভাগজাত অবক্ষেপের মাধ্যমে যে কাদা সঞ্চিত হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে লাল কাদা। আয়রন অক্সাইড সমৃদ্ধ শিলা থেকে এটি তৈরি হয়। আয়রন অক্সাইড
নীল কাদা ছিল আয়রন সালফাইড, এটা হচ্ছে আয়রন অক্সাইড। গভীরতা প্রায় সমুদ্রের তলদেশে 250 থেকে 2500 মিটার গভীরতায় সঞ্চিত হয়। এই কাদাতে 32% কাদার পরিমাণ থাকে, মানে লাল কাদাতে 32% কাদার পরিমাণটা সঞ্চিত থাকে। আর আমরা যেমন নীল কাদাটা দেখেছিলাম সুমেরু, আটলান্টিক এবং ভূমধ্যসাগরে দেখা যায়। লাল কাদা তাহলে কোথায় দেখা যায়? পিতসাগর এবং ব্রাজিল উপকূলীয় অঞ্চলে লক্ষ্য করা যায় লাল কাদা। তাহলে লাল কাদার উপাদান হচ্ছে কি? আয়রন অক্সাইড। গভীরতা কত? 250 থেকে 2500 মিটার। কাদার পরিমাণ কত পার্সেন্ট? 32%। এটা হচ্ছে লাল কাদার পরিমাণটা আমরা জানলাম। পিতসাগর এবং ব্রাজিল উপকূলীয় অঞ্চলেও কিন্তু লাল কাদা লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে সবুজ কাদা। সবুজ কাদার সৃষ্টিটা আমাদের একটু বুঝতে হবে। নীল কাদা অনেক দিন ধরে লবণাক্ত জলের সাথে যদি বিক্রিয়া করে, নীল কাদা প্লাস লবণাক্ত জল অনেক দিন ধরে যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমার সবুজাভ পটাশিয়াম সিলিকেট এবং গ্লুকোনাইট, আবার বলি পটাশিয়াম সিলিকেট এবং গ্লুকোনাইট লৌহযৌগ সমৃদ্ধ সবুজ কাদায় পরিণত হয়। তাহলে সবুজ কাদাটা তৈরি হচ্ছে কোন উপাদান থেকে? পটাশিয়াম সিলিকেট এবং গ্লুকোনাইট। পটাশিয়াম সিলিকেট এবং গ্লুকোনাইট থেকে তৈরি হয়। আর এটার গভীরতা ওই 250 থেকে 1800 মিটার গভীরতায় লক্ষ্য করা যায়। চুনের পরিমাণ এখানে 0.56% থাকে, চুন খুবই কম এখানে থাকে। আর অবস্থান যদি বলা যায়, পশ্চিম প্রশান্ত মহাসাগর উপকূল, আটলান্টিক উপকূলের পূর্ব দিক, অস্ট্রেলিয়া, জাপান এই প্রভৃতি উপকূলে সবুজ কাদার সঞ্চয় বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। আজকের ভিডিওতে আমরা সামুদ্রিক অবক্ষেপের সামান্য কিছু অংশ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা সামুদ্রিক অবক্ষেপের পরবর্তী বিষয়টুকু আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে থাকছে আমাদের পিলেজিক অবক্ষেপ এবং নেরেটিক অবক্ষেপ। আশা করি তোমরা এই ভিডিওটি উপকৃত হবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো। ধন্যবাদ।